অল্প বয়সেই বিয়েটা করে নিয়েছিল নীলা। নাম নীলাঞ্জনা হলেও সকলে ডাকত নীলা বলেই। তবে নীলা বিয়ে করেছিল বাবার অমতেই। নীলার বিয়ের আগেই মা পাড়ি দিল পরলোকে। নীলার তখন ক্লাস 10। এক কঠিন অসুখে পড়েছিল নীলার মা। কে জানত এত তাড়াতাড়ি চলে যেতে হবে। মৃত্যুর দূত শিয়রে বসে থাকলে তার হাত থেকে আর কেউ নিস্তার পায়? নীলার মাও রেহাই পায়নি। তবে বাড়িতে মা না থাকলে সন্তানদের অবস্থা কি যে হয়, যারা মাকে হারিয়েছে তারাই জানে এ পৃথিবী কতটা শূন্য তাদের কাছে। তবে মায়ের শূন্যতা নীলাকে ততটা গ্রাস করেনি, কারণ নীলা তখন প্রেমের সাগরে ডুব দিয়েছে অনলের সাথে। নীলা সবে তখন উচ্চ মাধ্যমিক পাশ করেছে। ভালোবেসেই বিয়ে করল অনলকে। অনলকে পছন্দ ছিল না নীলার বাবা নিখিল বাবুর। অনল তখন বেকার। বাবার ব্যবসা ছিল অবশ্য। নিখিল বাবু বলেছিলেন, ভুল ডিসিশন নিচ্ছিস নীলা। বিয়ে করে নেওয়াটা বড় কথা নয়, কিন্তু বিয়ে টিকিয়ে রাখাটাই কঠিন। ছেলেটির বাবার টাকা পয়সা থাকতে পারে, কিন্তু ছেলেটি তো সেরকম কিছু করে না। বাবার কথার প্রত্যুত্তরে নীলা বলেছিল, তুমি অনলকে আর কতদূর চেনো? ওর মতো ভালো ছেলে হয় না। বাবার অত বড় ব্যবসা, সেটা ওকেই তো সামলাতে হবে। বিয়ের পর ওসব ঠিক হয়ে যাবে। নীলা সেদিন বাবার কথা শুনতেই পারত, কিন্তু শোনেনি। যাকে ভালোবাসে তার সাথে থাকতেই মন সায় দিয়েছিল। বাবার অমতেই মন্দিরে গিয়ে বিয়ে সেরে নিয়েছিল। বিয়ের পর নীলা বুঝেছিল সত্যিই সে ভুল করেছে। 5 বছর থাকার পর বাধ্য হয়েই শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছিল বাপের বাড়িতে। বাড়ি ছেড়ে চলে আসার সবথেকে বড় কারণ, বিয়ে করেও উদাসীন ছিল অনল। কোনো দায়িত্ব নেই, কোনো কর্তব্য নেই, চাকরি নেই, সবথেকে বড় কথা ভীষণ অলস। তার ওপর শাশুড়ির নানান কথা, অপমান নীলার জীবনকে একেবারে দুর্বিষহ করে তুলেছিল। নীলা ভেবেছিল স্ত্রী হিসেবে দায়িত্ব পালন না করলেও একজন বাবা হিসাবে হয়তো নিজের সন্তানের দায়িত্ব পালন করবে, নিজেকে চেঞ্জ করে নেবে, কাজকর্মে মতিগতি আসবে। কিন্তু কোনো পরিবর্তন নেই অনলের। চাকরি বাকরির চেষ্টা করতে বললে অনল বলতো, আমাদের বাড়ির ছেলেদের খাওয়া পড়ার অভাব হয় না। তোমার ইচ্ছা হলে থাকো, না হলে না থাকো। আমি তোমাকে জোর করে ধরে রাখিনি। তাছাড়া তোমার থেকে পাওয়ারও কিছু নেই। 3.5 বছরের ছেলেকে নিয়ে বাবার বাড়িতে ফিরে এলো নীলা। 4 বছরের প্রেম আর 5 বছরের বিবাহিত জীবন, মোট 9 বছরের একটা রিলেশন শেষ পর্যন্ত ইতি টানতেই হলো। অথচ এই অনল যখন নীলার প্রেমিক ছিল, তখন সম্পূর্ণ অন্য এক মানুষ। ভালোবাসার মানুষটাও যে এমন হতে পারে সেটা কল্পনাও কখনো করেনি। নীলা বুঝেছিল প্রেমিক আর স্বামীর মধ্যে বিশাল ফারাক। একসঙ্গে না থাকলে চেনাই যায় না কে কেমন মানুষ। নীলার জীবনের প্রথম পর্বের সমাপ্তি ঘটল এখানেই। বছরখানেকের মধ্যে অনলের সাথে আইনিভাবে বিচ্ছেদটাও হয়ে গেল নীলার। এরপর শুরু হলো নীলার জীবনের দ্বিতীয় অধ্যায়। ছেলেকে নিয়ে একেবারে অথই জলে পড়ল নীলা। নিজের ভুলের মাসুল নিজেকেই দিতে হবে। নীলা আবার নতুন করে পড়াশোনা শুরু করল। তবে এই খারাপ সময়টায় নীলার বাবা নিখিল বাবু নীলার পাশে থেকেছেন বটে, কিন্তু সম্পূর্ণ সহযোগিতা করতে পারেনি। ততদিনে নিখিল বাবু দ্বিতীয় বিয়ে করেছেন। নিজের চেনা বাড়িটা কেমন যেন অচেনা হয়ে গেল নীলার কাছে। সৎ মায়ের কাছে নীলা তখন বোঝা। কথায় কথায় শুনতে হতো নষ্টা। বাপের বাড়িতে থাকা নিয়ে অনেকেই অনেক কথা বলতে লাগলো। ওই রকম পরিস্থিতিতেও নীলা নিজের চেষ্টাতেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করল। সেই সঙ্গে চলল চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া। নিজের জেদ আর পরিশ্রমকে পুঁজি করে চলল লড়াই। ভেবেছিল একটা সরকারি চাকরি জুটিয়ে নিতে পারবে, নিজের একটা আস্তানা তৈরি করে ফেলবে।
কিন্তু মানুষ নিজে যেটা ভাবে সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। নিজের পরিকল্পনার ওপর ভগবান অলক্ষ্যে বসে আর একটা পরিকল্পনা করেই রাখেন। সেভাবে কোনো চাকরি জোটাতে পারল না। শুরু হলো কঠিনতর লড়াই। টিউশন করা, সেলাই করা, নানান কাজে নিজেকে নিয়োজিত করল। কিন্তু এভাবে কতদিন? এদিকে ছেলেও বড় হতে লাগলো। ছেলের স্কুলে ভর্তি হওয়া, পড়াশোনার খরচ সবটাই নিজেকেই দেখতে হয়। বাবার থেকে হেল্প বলতে ওই দুবেলা খাওয়া আর বাড়িতে থাকতে পাওয়া। ভাগ্য এতটাই প্রতিকূল, ইতিমধ্যে নীলার বাবাও মারা গেলেন। বাবা মারা যাওয়ার পর ওই বাড়িতে থাকার অধিকারটুকুও হারালো নীলা। বাধ্য হয়েই এক প্রকার ক্ষোভে, দুঃখে, ঘৃণায় বাপের বাড়ি ছেড়ে বেরিয়ে এলো। 7 বছর বাবার বাড়িতে থাকার পর নীলার জীবনের দ্বিতীয় পর্বের সমাপ্তি হলো। ছেলেকে নিয়ে এক কামরার এক ছোট্ট ভাড়া ঘরে শুরু হলো নীলার জীবনের তৃতীয় পর্ব। ছোট্ট একটা চাকরিও জোগাড় করলো নীলা। সেই সঙ্গে টিউশন করতেও শুরু করলো। তখন একটাই জেদ, ছেলেকে ভালো করে মানুষ করতেই হবে। শুরু হলো সংগ্রাম। বছর 3 পর একদিন ওই ছোট চাকরিটাও চলে গেল। ভগবান বোধহয় মানুষকে বারবার পরীক্ষায় ফেলেন। একজন মানুষকে কতটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হয় সেটা নীলাকে না দেখলে বিশ্বাস করা যায় না। তবে নীলা হার মানতে শেখেনি। মনে অদম্য জেদ, যে কোনো প্রকারে পারতেই হবে নীলাকে। এইভাবে চলল আরও কয়েকটা বছর। নতুন কাজ খোঁজা, সেই সঙ্গে ছেলের পড়াশোনার খরচ জুগিয়ে যাওয়া, সেটা কিন্তু কম ব্যাপার না। একা থাকলে ভগবান আলাদাই একটা শক্তি দেন। ভগবান মুখ তুলে চাইলেন। ছেলে সত্যিই মানুষ হলো। ইঞ্জিনিয়ার ছেলে চাকরি পেয়ে চলে গেল বাইরে। ছেলের চাকরি পাওয়াতে নীলার অর্থনৈতিক সচ্ছলতা ফিরল। জীবনের এতগুলো বছর একাই লড়াই করে কাটিয়ে ফেলল। নিজের চাওয়া পাওয়ার স্বাদ জলাঞ্জলি দিয়ে একাই লড়ে ছেলেকে মানুষের মতো মানুষ করতে পেরেছে। এটা কি কম বড় প্রাপ্তি? একেই বলে পৃথিবীর সবথেকে বড় যোদ্ধা হলো মা। এরপর শুরু হলো নীলার জীবনের চতুর্থ পর্ব। মানুষ কি শুধু খেয়ে পড়েই বেঁচে থাকে? বাঁচতে গেলে লাগে ভালোবাসা, আর ভালোবাসার মানুষ। একসময় নীলা তো ভালোবেসেছিল। ভালোবেসে যার হাত ধরে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, নীলা ভেবেছিল সেই মানুষটার সাথেই সারা জীবন কাটাবে। কিন্তু সে সৌভাগ্য হয়নি। ছেলে চাকরি পাওয়ায় মনের দিক থেকে অনেকটা ভালো থাকতে পারলেও তবুও কেমন যেন একটা শূন্যতা কাজ করত। সারাদিন বাড়িতে থেকে নিজেকে ভীষণ একা লাগত। অবশেষে জীবনে হঠাৎ করেই আগমন ঘটে স্কুল জীবনের এক বন্ধুর। নাম অলোকেশ। অলোকেশ ফেসবুকে খুঁজে পায় নীলাকে। শুরু হয় কথাবার্তা। নীলা দেখত অলোকেশ নিয়ম করে প্রতিদিন ফোন করতে শুরু করল। খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে একেবারে সুখ দুঃখের ভাগিদার হয়ে উঠল। জীবনের সমস্ত কথা নীলাও অলোকেশকে জানাতে থাকল। ভগবান বোধহয় নীলার মনের কথা বুঝতে পেরেছিলেন। তাই হয়তো এই রকম একজন মানুষকে পাঠিয়ে দিয়েছেন, যে মানুষটা অন্তত অনুভূতির মূল্য দিতে জানে। নীলার জীবনে নতুন করে বসন্ত এলো। দিন শেষে একজন নিজের মানুষ লাগে, যার বুকে মাথা রেখে পৃথিবীর সব দুঃখ ভুলে যাওয়া যায়। নীলা সব কথা জানালো ছেলেকে। মায়ের কথা শুনে ছেলে নিজেই বলেছিল, সত্যিই তো একজন ভালো বন্ধুর খুব প্রয়োজন। তুমি বা আর কত একাকিত্ব জীবন কাটাবে? যার সাথে কথা বললে, যার সাথে থাকলে তুমি ভালো থাকবে, তার সাথেই তুমি সময় কাটাও। আমার কোনো আপত্তি নেই মা, বরং আমি নিজেই তোমাকে বলতাম একজন ভালো বন্ধু খোঁজো। তুমি ভালো থাকলে আমিও ভালো থাকব। ছেলের এমন কথাতে নীলা যেন নতুন করে স্বপ্ন দেখে ফেলল। নীলার অতীতের সবটুকু জেনেও নীলার জীবনে ভালোবাসার রং লাগাতে থাকল অলোকেশ। একদিন অলোকেশ সশরীরেই হাজির হলো নীলার বাড়িতে। নীলাও বহু বছর পর একদম অন্য সাজে সাজল। সে সাজ অবশ্য
অলোকেশের জন্যই ছিল। নীল শাড়ি, চোখে কাজল, কপালে একটা খয়েরি টিপ, হালকা লিপস্টিক। নীলার মনে পড়ে যাচ্ছিল বহু বছর আগে অনলের কথা। অনলের সাথে দেখা করতে গেলে নীলা এমনি করেই সাজত। অলোকেশ নীলাকে দেখেই বলেছিল, তুই সেই আগের মতোই সুন্দরী আছিস, সারা জীবনটা পড়ে আছে, এভাবে তোকে একা থাকতে দিতে আমি পারবো না, আমি তোকে বিয়ে করতে চাই নীলা। অলোকেশের এমন কথায় নীলা লজ্জা পেয়ে গিয়েছিল সেদিন। এতটা বয়সে এমনটাও কেউ বলে? তাছাড়া অলোকেশ তো অবিবাহিত। একজন মানুষের অতীতের সবটুকু জেনে তাকে গ্রহণ করাটাও সত্যিই মহানুভবতার পরিচয় নয় কি? অনেক ভেবে চিনতে নীলা রাজি হয়ে গিয়েছিল অলোকেশকে বিয়ে করতে। তারপর নীলার জীবনটাই বদলে দিল অলোকেশ, একদম সম্পূর্ণভাবেই। কে ভেবেছিল নীলার জীবনে এমনটা হবে? ওই যে একটা কথা আছে, ঈশ্বর সব ছক সাজিয়েই রাখেন, মানুষের হাতে কিছু নেই। অল্প বয়সী প্রেমিকাদের মতো দেখা করা, সিনেমা যাওয়া, পার্কে বসে গল্প করা, এমন একজন মানুষকেই তো চেয়েছিল নীলা। প্রেম ভালোবাসা এমন এক অনুভূতি, তখন তার জগতে সব কিছু সুন্দর। অতীতের সব দুঃখ ভুলে নতুন করে সব কিছু রঙিন হয়ে ওঠে। নীলার জীবনটা নতুন রঙে রঙিন হয়েই উঠেছিল। তবে ভালোবাসার মধ্যে এমন এক আবেগী অনুভূতি আছে, ভালোবাসার মানুষটা যখন কাছে থাকে না, তখন সেই ভালোবাসার মানুষটার কথা কাছের কোনো বন্ধুকে বলতে ইচ্ছা করবেই। নীলার জীবনে অলোকেশের আগমন ঘটেছে এ কথা জানাতেই খুব কাছের বন্ধু চৈতিকে ফোন করেছিল নীলা। তারপর নীলা আবিষ্কার করে ফেলেছিল এক নতুন তথ্য। বিশ্বাসটা সেদিনই বিষে পরিণত হয়েছিল। চৈতির কাছে এই রকম বিয়ের প্রস্তাব নাকি 1 সপ্তাহ আগেই দিয়ে এসেছে অলোকেশ, চৈতি বিবাহিত জেনেও। চৈতিকে ছাড়া আর কোনো দ্বিতীয় নারীকে অলোকেশ কল্পনাই করতে পারে না, এমন কথাও বলেছে চৈতিকে। শুধু তাই নয়, চৈতির কাছ থেকে নীলা জানতে পেরেছিল আরও অনেক তথ্য, যেখানে অলোকেশের একাধিক প্রেমের সম্পর্ক আছে, কারো কারো সাথে শারীরিকও। সব সত্যি জানতে পেরে নীলা যখন অলোকেশকে সব বলেছিল, অলোকেশ মুখের ওপর জানিয়েছিল, তোর মতো ডিভোর্সিদের এত বাছবিচার কিসের? তাছাড়া তুই নিজে ধোয়া তুলসী পাতা নাকি? তুই নিজে সত্যি হলে তখন না হয় ভাবতাম। অলোকেশের এমন কথা শুনে নীলা বাক্য হারিয়ে ফেলেছিল সেদিন। এক জীবনে নীলা 2 বার খুন হয়ে গেল, একবার অনলকে ভালোবেসে, আরও একবার অলোকেশকে বিশ্বাস করে। জীবনের অঙ্ক সহজ নয়, কখনো কখনো পিথাগোরাসের উপপাদ্যের চেয়েও কঠিন হয়ে পড়ে জীবনের অঙ্ক। নীলা উপলব্ধি করেছিল মেয়েরা সব সময় জিততে পারে না, চারিদিকে ফাঁদ পাতা থাকে কিছু বর্বর অমানুষদের। প্রেম আর ভালোবাসার ফাঁদে জড়িয়ে দিয়ে নিজেদের কার্য সিদ্ধি করতেই চায়। কেন যে অমানুষদের মানুষের মতো দেখতে হয় কে জানে। এতটাই অমানুষ সব খুঁজে বেড়ায় সেই অসহায়, দুর্বল, সহায় সম্বলহীন বা ডিভোর্সি মেয়েদের। ভেবে নেয় তাদের সাথে সব ধরনের অসভ্যতা করা যেতেই পারে। এত কিছুর পরেও আমাদের সমাজ কিন্তু সব দোষ দায়ভার মেয়েদের ঘাড়েই চাপায়, নষ্ট মেয়ের আখ্যা দেয়। নারীকে যে নষ্ট করে সে কখনো নষ্ট আখ্যা পায় না। নীলা ভালোবাসার কাছে আর জিততে পারেনি। মনের ভিতর গড়ে ওঠা ভালোবাসার সৌধটা ভেঙে গিয়েছিল আরও একবার। আসলে নীলাদের বারবার হারিয়ে দেওয়া হয়। এমন অনেক নীলা আছে যারা জীবনে স্যাক্রিফাইস করেও নিজে কিছুই পায় না। বিশ্বাসটা তখন ঠুনকো হয়ে যায় তাদের কাছে। সেদিন হয়তো নীলারা বদলে যায়, হয়তো একাই বাঁচতে হয় তাকে। জীবনের তার যে বড় সূক্ষ্ম, একবার ছিঁড়ে গেলে তা আর জোড়া লাগে না সহজে।
গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ।